আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ, অভিনন্দন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বিএনপি। ঢাকাস্থ হাইকমিশনের অভিমুখে দলের ৩ সংগঠনের পদযাত্রা। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছে দিতে হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। ব্যক্তি স্বার্থে ব্যর্থ হতে দেওয়া যাবে না ১৫ বছরের ত্যাগ তিতিক্ষা। সব ভোটই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান স্থানীয় জনপ্রতিনিধিরা। ৫ আগস্টের পর চাঁদাবাজরা আরেক রূপে ফিরেছে, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। টানা দ্বিতীয়বার এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ভারতের শ্রেষ্ঠত্বতে হানা দিল বাংলাদেশ। দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে পরাজিত করে বাংলাদেশের তরুণরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৮ রানে থামে বাংলাদেশ। জবাবে ৮৮ বল বাকি থাকতেই ভারতকে অল আউট করে শিরোপা জিতে নেয় আজিজুল হাকিম তামিমের দল। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন। অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরাগ আরমানের রিপোর্ট। বড় ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ ভারতের যুবারা। ৮ বারের চ্যাম্পিয়ন সেই ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বার এসএসসি কাপ যুব ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ। এসএসসি কাপে শিরোপা ধরে রাখতে হলে ফেভারিট ভারতকে ১৯৮ রানের আগেই থামিয়ে দিতে হবে। লো স্কোরিং ম্যাচে নতুন উদ্যমে জেগে উঠল আজিজুল হাকিমের দল। ৪৪ রানের সাজঘরে ভারতের আয়ুষ, বৈভব ও সিদ্ধার্থ। এরপর ভারত যুবদলের উপর দিয়ে ইকবাল হোসেন ইমন ঝড় বইয়ে দেন। একে একে তুলে নেন কার্তিকেয়, নিখিল কুমার ও হারভানেশকে। তাতে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত। অন্য পেসার আল ফরহাদ কিরণের উইকেট তুলে নিলে ১০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে ভারত। তখনই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। ভারতের পরের ব্যাটাররা শুধুমাত্র পরাজয়ের ব্যবধানটাই কমাতে পারেন। টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হার, নারী ক্রিকেটে অজিদের কাছে পরাজয়, তারপর যুব ক্রিকেটে বাংলাদেশের কাছেও হার। নিশ্চয়ই এমন রোববার ভুলে যেতে চাইবে ভারত। এর আগে দুবাই স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের ১৬ রানেই কালাম সিদ্দিকের উইকেট হারায় বাংলাদেশ। জাওয়াদ আবরার কিংবা অধিনায়ক আজিজুল হাকিম স্বল্প রানের পুঁজিতেই প্যাভিলিয়নে ফেরেন। চতুর্থ উইকেটে মোহাম্মদ শিহাব ও রিজান হোসেন ৬২ রানের জুটি করে দলের বিপর্যয় ঠেকান। শিহাব ৪০ এবং রিজান ৪৭ রানে বিদায় নিলে লাল সবুজের তরুণরা আবারও খেই হারায়। কঠিন পরিস্থিতিতে দলকে আগলে রাখেন ফরিদ হাসান। তার ৩৯ রানের ইনিংসে ১৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। পরে অবশ্য ভারতকে হারানোর জন্য এই রানই যথেষ্ট বলে প্রমাণ করেন ইয়াং টাইগার্স বোলাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। ভারতের কেউ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করবে বাংলাদেশ। এজন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, 31st নাইট উপলক্ষে মদের বার বন্ধ থাকবে। নিষিদ্ধ থাকবে আতশবাজি এবং ফানুস উড়ানো। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি ৫ আগস্টের পর থেকে ভারতের মূল ধারার গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক নানা খবর প্রচার করে আসছে। এমনকি বাংলাদেশ দখলের কথাও বলছেন কেউ কেউ। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে ৫ মিনিট। অনেক জায়গায় সীমান্ত ঘেঁষে বিক্ষোভ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে ভারতের উগ্রবাদী বাসিন্দারা। এ অবস্থায় তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন,
ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। বাংলাদেশ ভারত সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে তা নিরসনে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়। উপদেষ্টা বলেন বড়দিন ও 31-এ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও মদের বার, আতশবাজি বন্ধ সহ দেয়া হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়। পানি টানি তো বুঝছেন আপনি কোন পানি, ওইটা হইলে মানে কনফাইন, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না করে, এটা বিশৃঙ্খলা না করে। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস কেউ না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান অচলাবস্থা খুবই দ্রুত কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় প্রেসক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশে 5 আগস্টের অভ্যুত্থানকে মেনে নিয়েই ভারতকে সামনে এগিয়ে এগোতে হবে। চলমান অস্থিরতায় দুদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত বড় দেশ হিসেবে প্রভাব না পড়লেও কলকাতা সহ কিছু অঞ্চলের মানুষের ক্ষতি হচ্ছে। গত 2-3 মাস যাবত যে যাচ্ছে মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই আগস্টে গণহত্যার প্রধান নির্দেশদাতা, গুম, খুন, অর্থ পাচারে জড়িত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তাকে ফিরিয়ে আনতে যেসব প্রক্রিয়া অনুসরণ করা দরকার তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদাপূর্ণ, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পরে তাদের 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেন ভারতীয় হাইকমিশনে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেবে না বিএনপি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজির বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সবার কণ্ঠে এক স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এ সময় অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। আমরাই হলাম প্রকৃত ধর্মনিরপেক্ষ। আমার ডান দিকে অপু, আমার বাম দিকে অপর্ণা, আমাদের আরেক দিকে নিপুণ রায় চৌধুরী, আমাদের আরেক দিকে রমেশ দত্ত। এদেরকে নিয়েই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি, আমরা আড্ডা মারি। এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা ওই কি বলে যে
ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। পরে ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা শুরু করে সবাই। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামপুরা রোড হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি শুরু থেকেই প্রস্তুত ছিল এবং সবসময় প্রস্তুত থাকবে। রামপুরা ব্রিজে সিদ্ধান্ত হয় স্মারকলিপি দিতে দলের 6 জন প্রতিনিধি যাবেন ভারতীয় হাইকমিশনে। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে বিএনপির পক্ষ থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। উগ্রপন্থী কিছু সংগঠন রয়েছে যারা বারবার এই বাংলাদেশের পতাকা অবমাননা করেছে এবং যে সকল মিডিয়া প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই স্মারকলিপি প্রদানের পর তারা দৃষ্টান্তমূলক অবস্থান গ্রহণ করবে। ভারতের আগরতলায় তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানিয়েছি। নিন্দা জানিয়ে আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদের ভাষা কঠোর থেকে কঠোরতর রাজনৈতিক পরিক্রমায় সেটা আমরা তো প্রতিবাদ জানাচ্ছি। এর আগে বিএনপির এই পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খিলক্ষেত থানার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য ১৫ বছরের ত্যাগ তিতিক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে জনসমর্থন নষ্ট হয়। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির খিলক্ষেত থানা কর্মশালার এই আয়োজন। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রতিটি মানুষের কাছে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব প্রতিটি নেতাকর্মীর। জনগণের সমর্থন পেতে দলের উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন, সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। যে কোনো ভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভভাবে, অর্থাৎ জনগণ যা চিন্তা করে, জনগণ যা চায়, জনগণ যা বলে, জনগণ যেটা আশা করে, জনগণ যেটা প্রত্যাশা করে, একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে, সেভাবে উঠতে হবে, বসতে হবে। তারেক রহমান বলেন, দলের কেউ কেউ এমন কিছু কাজ করছে যাতে মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিনের আত্মত্যাগের সুফল পেতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। পরে বরিশাল ও রংপুর বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, মানুষের সমর্থনে নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেই স্বৈরাচারকে জনরোষের কবলে পড়ে বিদায় নিতে হয়েছিল। আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আজ নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সব ভোটই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান স্থানীয় জনপ্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে সংসদ নির্বাচনের আগে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার সুপারিশ করেছেন তারা। একই সাথে বর্তমান কাঠামোতে নির্দলীয় প্রতীকে নির্বাচন আয়োজনের সুপারিশ তাদের। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকারকে সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ মুক্ত রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম।
জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময় করেন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। যদিও ইউনিয়ন ছাড়া বাকি পরিষদগুলোর প্রতিনিধিদের বরখাস্ত করেছে সরকার। নিজেদের পুনর্বহাল করার পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে স্থানীয় পরিষদগুলোকে কার্যকর করার সুপারিশ ছিল অনেকের। যারা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা ছিলাম এবং ফেসিবাদ বিরোধী যে কাউন্সিলরগুলো, এগুলো যেন দ্রুত সময়ের মধ্যে যেন পুনর্বহাল করে দেয়। কারণ হলো যে এখানে কোটি কোটি জনগণ এখানে কিন্তু সেবা বঞ্চিত হচ্ছে। হায়না সরকারের আমলের কোনো নির্বাচন সঠিক হয়নি, সেই নির্বাচন ব্যক্তিরা যেন না থাকতে পারে বা পুনর্বহাল না হতে পারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণের সম্মানজনক সম্মানী এবং পদমর্যাদা নির্ধারণ করে দেয়। আমাদেরকে আজ অপসারণ করা হচ্ছে, কাল অপসারণ করা হচ্ছে, এটি একটি আমাদের জন্য অস্বস্তিকর পরিবেশ। 2 বছর পূর্ণাঙ্গ মেয়াদ কমপ্লিট করার সুযোগ যেন দেওয়া হয়। স্থানীয় হোক আর হোক সব নির্বাচনে যাতে দ্রুত ব্যবস্থা করে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এটাই এখানে বলছি। আমরা সকলে যেন অল্প সময়ের মধ্যে আমরা ভোট প্রয়োগ করতে পারি। আমরা নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী দেখতে চাই। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বর্তমান পদ্ধতিতেই নির্দলীয়ভাবে নির্বাচনে আগ্রহী স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ চেয়েছেন তারা। স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত, এই কথাটা বোধহয় সবাই বলেছেন। আর আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই বলেছেন যে এটা যেন যেই পদ্ধতিতে আছে বর্তমানে সেই পদ্ধতিতে হয়। ওনাদের যেটা দাবি সব নির্বাচনই যেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। ওনারা অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন। তিনি জানান, একেবারে শেষ সময় পর্যন্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ করতে পারবেন যে কেউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পর চাঁদাবাজরা আরেক রূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অসহায় ব্যবসায়ীদেরও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা কিংবা শহরাঞ্চলে পথে ঘাটে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ এখনো আসছে গণমাধ্যমের খবরে। 5 আগস্টের পর বাংলাদেশের নয়া রূপ দেখার আকাঙ্ক্ষা জনমনে থাকলেও দখলদারদের উপস্থিতি ভাবাচ্ছে অনেকেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণ অভ্যুত্থান 2024-এর ফটো গ্যালারি উদ্বোধন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের চাঁদাবাজরা আবার ফিরে এলেও তাদের ছাড় দেয়া হবে না। রাস্তা ফুটপাত পরিষ্কার করে ভাসমান ব্যবসায়ীদের আলাদা ব্যবস্থা করবে সরকার। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব এবং বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখল হয়ে আছে, সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায়? খালবিল দখলমুক্ত এবং প্রবাহ ঠিক রাখতে ব্লু নেটওয়ার্কের কাজ চলছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের আগে নগরীর উন্নয়নে নেয়া প্রকল্পগুলোর যাচাই বাছাই করা হচ্ছে। সেটা শেষ হলেই গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানো হবে। অবৈধভাবে দখলকৃত সরকারের বিভিন্ন খাস জমি, বিশেষ করে খালগুলো দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্টগুলো আমরা করছি যে কোথায় কোথায় এরকম জায়গা আছে যেখানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে 100 কোটি টাকা প্রয়োজন, সেটা 400 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মানে 300 কোটি টাকা আগেই সিকিউর করে ফেলা হয়েছে। তো জনগণের অর্থের এই সীমাহীন অপচয় রোধ করতে হবে। ডেঙ্গু পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখারও তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত ছাড়া অন্যান্য দেশ থেকেও পণ্য আমদানির বিশাল সুযোগ রয়েছে। এ সময় ভারতীয় গরুর উপর নির্ভরশীলতা কমানোর মতো অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ সফল হবে বলে আশা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে
আয়োজন করা হয় এই বিতর্ক প্রতিযোগিতার। না দিতে পারার কারণে তার ভর্তি বাতিল হবে। এতে বক্তারা অভিযোগ করেন 14 বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে দেয় বিগত সরকার। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হোটেলে বসে যে সিদ্ধান্ত নিত, বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্তকেই, সেই সুদহারকে, সেই ডলারের দামকে কিন্তু তারা মেনে নিত। আমি মনে করি এই যে বাংলাদেশ ব্যাংকের যে নীতিগত ভুল ছিল, সেই নীতিগত ভুল শুধরানোর জন্য আমাদের বর্তমান যে গভর্নর রয়েছেন, বর্তমান যে উপদেষ্টা রয়েছেন, তারা অত্যন্ত চ্যালেঞ্জের সাথে কাজ করেছেন। ব্যাংকগুলো রাজনৈতিক বিবেচনা দেওয়া হচ্ছে, লুটপাট করার জন্য দেখা হয়েছে, পারিবারিক ব্যাংক হিসেবে সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা সেই লুটপাট বন্ধ করার জন্য আমরা চাই। যখন মূল্যস্ফীতি 9.5%, 10% পৌঁছে যায়, তখনও আমরা কিন্তু এই সুদের হারটাকে ধরে রেখেছিলাম ব্যবসায়ী গোষ্ঠীকে স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ সেটার ভোগান্তির শিকার হচ্ছিল। ইচ্ছাকৃতভাবে আমি সুশাসন প্রতিষ্ঠা করব না, কিংবা প্রযুক্তি ব্যবহার করব না, কিংবা যে ধাপে ধাপে গাইডেন্সগুলি দেওয়া হচ্ছে, গাইডলাইন, সেগুলো পরিপালন করব না। এ সময় ভারতের সাথে চলমান বাণিজ্য উত্তেজনা প্রসঙ্গে আলোচকরা বলেন, দেশটির সাথে বাণিজ্য ঘাটতি অন্তত 10 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি বন্ধ করলে বেশি ক্ষতিতে ভারতই পড়বে বলেও মন্তব্য করেন তারা। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকবে। যদি কোনো রকম কোনো বাণিজ্যিক টানাপোড়েন আমাদের তৈরি হয়ে থাকে, আমরা নিজেরা স্বাবলম্বী হব। একটা সময় কিন্তু আমরা কোরবানির গরুর জন্য নির্ভরশীল ছিলাম, এখন আমরা খুব অতিরিক্ত গরু আমরা উৎপাদন করতে পারি। পেঁয়াজ, আলু, সুতা, এগুলো যদি আমাদেরকে আমদানি বন্ধ করে দেওয়া, আমদানি করা সম্ভব নয়, মনে করি আমরা সংসম্পন্ন হয়ে যায়। শঙ্কিত হবার কোনো কারণ নাই। যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারাই কিন্তু হু হু করে তাদের যে প্রোডাক্টগুলি আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করে। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ভারতের সাথে ট্রেড ডেফিসিট আছে। ভারতই আমাদের কাছে বেশি রপ্তানি করছে আমরা যতটা করছি। সুতরাং আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত আমি আর্থিকভাবে বলবো না, হয়তো সাময়িক কিছু পণ্য আনার ক্ষেত্রে আমাদের অন্য বাজারে যেতে হবে। যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরানো কঠিন জানিয়ে এই অপরাধ বন্ধে আলাদা ট্রাইব্যুনাল করে পাচারকারীদের কঠোর শাস্তি দেওয়ার পরামর্শ দেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভগ্ন দশা থেকে মুক্ত নয় বিচার বিভাগ, এ থেকে উত্তরণ নিয়ে শুরু হয়েছে নতুন যাত্রা। এমন মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য জনসংস্কার বিষয়ক নাগরিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের সফল সংস্কারের জন্য প্রয়োজন জনগণের সম্পৃক্ততা। একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সুশাসন সম্ভব নয়। Governance works best when it listens and responds to all voices. Super important is to keep dialoguing, is to listen to each other. নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার বদল হলেই রাষ্ট্র পরিবর্তন হয় না। বিগত সরকারের সময় বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না, যার বড় উদাহরণ সুপ্রিম কোর্ট। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার বক্তব্যে বলেন, ধ্বংসস্তূপ থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে। বিচার ব্যবস্থায় পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মূল্যবোধের। বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আরও কিছু পরিকল্পনার কথাও জানান প্রধান বিচারপতি। দেশের এই ক্রান্তি লগ্নের ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, অন্যায় যেখানে হবে সেখানেই সোচ্চার হতে হবে। এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কোম্পানি মেটাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসনসের সাথে এক বৈঠকে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে কয়েকটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যার ভুক্তভোগী বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে দেশবিরোধী কোনো অপপ্রচার চালাতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে মেটা বলে জানান মিরান্ডা সিসনস। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন IMF ও বিশ্ব ব্যাংকের উপদেষ্টা এবং UNDPর সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোস ব্রাউন। বৈঠকে ডক্টর ইউনূস জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার। অন্তর্বর্তী সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বড় ধরনের সংস্কার করতে বদ্ধপরিকর। সাবেক ব্রিটিশ এই মন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার, স্বাস্থ্যসেবা, সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশটির নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ডক্টর নিকোলাই ইয়ানকোভ বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ সময় দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকোভ রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। একই সাথে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এর আগে বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল তাকে গার্ড অফ অনার জানায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রইল বলে জানান ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী। ডক্টর ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক 5টি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মী চাকরিচ্যুতর অভিযোগ তুলে 2019 সালে এসব মামলা করা হয়। দেশ থেকে দুর্নীতি দূর করতে সবার আগে দুর্নীতি দমন কমিশনকে আমলাতন্ত্র, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত করার পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই জানিয়ে তিনি বলেন, দুদক সহ অন্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যাবে। 2009 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত সরকারি নানা সেবা পেতে প্রায় 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। যেমন কমিশনকে ঢেলে সাজাতে হবে সারাশি অভিযানের মাধ্যমে, এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে, যাতে করে এই একদিক থেকে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে জন্মলগ্ন থেকে যেভাবে দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত একদিক থেকে, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবান্বিত হওয়ার কারণে চিহ্নিত ভিতরে ছিল, অন্যদিক থেকে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম, অনাচার, বৈষম্য ইত্যাদির কারণে দুর্নীতি দমন কমিশন একটা কর্ম প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। সীমান্তে পিঠ নয়, বুক দেখাবে জওয়ানরা। বিজিবিকে এমন বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এমনকি সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি হলে বিজিবির সব ধরনের প্রস্তুতির কথাও জানান তিনি। বিকেলে রাজধানীর পিলখানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনের সহায়তা কার্যক্রম বিষয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে এইসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্তে ভারতীয় জনগণ কোনো অস্থিরতা সৃষ্টি করলে বাংলাদেশের জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ
পক্ষ থেকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত 7 জনকে সহায়তা প্রদান করা হয়। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে এবং আমরা আমাদের ফেসিবাদ আর কোনো রূপে আমরা ফিরতে দিব না। বিডিআরকে বলা হয়েছে তারা কোনো সময় পিঠ দেখাবে না, তারা বুকটাই দেখাবে, আর কোনো ধরনের কোনো উস্কানি আসলে ওটা প্রতিহত করা হবে। আমরা কোনো ধরনের কোথাও ছাড় দেওয়া হবে না। ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। দুলু বলেন, গত 16 বছরের শাসনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে। দেশটির সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে তথ্য সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানান তিনি। এ সময় দুলু আরও বলেন, ভারতের উচিত ব্যক্তি শেখ হাসিনার শোক ভুলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এখন ভারতের মিডিয়ারা এখন লেগে পড়েছে কি করে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা যায়। প্রিয় ভাইরা আমার, পচা মাল, যে মাল একবার পচে যায় সেগুলোকে আর খাওয়া যায় বলেন না। শেখ হাসিনার এই 15.5 বছরে এমন আকাম কুকাম করেছে, এখন পার্শ্ববর্তী রাষ্ট্র মোদী এখন আর হজম করতে পারছে না। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজুকের চলমান ড্যাব বৈষম্যমূলক, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানীর অধিকাংশ এলাকার ভূমির মালিকরা। ড্যাব সংস্কারের দাবিতে সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। তারা জানান, 2022 সালে ড্যাব অনুযায়ী কমেছে ভবনের উচ্চতা, এতে ক্ষতির মুখে তাদের সারা জীবনের সঞ্চয়। এ সময় রাজুকের অনিয়ম ও দুর্নীতি নিয়েও অভিযোগ করেন বক্তারা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায় মিয়ং বলেছেন, তার দল রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের প্রস্তাবে দ্বিতীয় ভোটের জন্য চাপ দেবে। স্থানীয় সময় রোববার তিনি এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছেন, ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায় মিয়ং বলেছেন, আগামী 14 ডিসেম্বর আবার অভিশংসন প্রস্তাবের পার্লামেন্ট সদস্যদের ভোট পাওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে তার দল। লি তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, ইয়নকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বা অভিশংসনের মুখোমুখি হতে হবে। এদিকে প্রেসিডেন্ট ইয়নকে অভিশংসিত করার দাবিতে আজও পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সেই সঙ্গে তাকে গ্রেপ্তার করা এবং তার দলকে ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। অযত্ন অবহেলায় পড়ে থাকা কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর রূপালী গিটার চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তুলেছেন শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান শিল্পানুরাগী মোহাম্মদ মোহসেন। আয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে নির্মিত এই চত্বরটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এই অবস্থা দেখে চত্বরটি পরিষ্কারের উদ্যোগ নেন তিনি। চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা ও সঙ্গীত অনুরাগীদের নিয়ে সকালে রূপালী গিটারের ভাস্কর্যটি পরিষ্কার করেন তারা। এই সময় চট্টগ্রাম নগরে থাকা বিভিন্ন স্থাপনার যত্ন নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু 2018 সালের 18 অক্টোবর মৃত্যুবরণ করেন। তার স্মরণে 2019 সালে নির্মাণ করা হয় রূপালী গিটারের ভাস্কর্য ও চত্বর। অনেকগুলা বেদি আছে, অনেকগুলা স্থাপনা আছে, ওগুলোর যত্ন নেওয়া উচিত আমি মনে করি। এটা ব্যক্তিগতভাবে করা উচিত এবং সমস্ত বাকি সিটি কর্পোরেশন আছে, সরকারি পর্যায়ে এই উদ্যোগ নেওয়া উচিত। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাদের শুরু থেকে এই দায়িত্বটা নিয়েছিলেন সিটি কর্পোরেশন, বর্তমানে যিনি মেয়র হিসেবে আছেন। তো আমি আশা করব আমাদের যে আবেগ, আমাদের যে অনুভূতি, সেটা উনি হারাতে দিবেন না।
এবারে পারটেক্স খেলার খবর। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এআইইউবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারে প্রথম সেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1-0 গোলে হারায় এআইইউবি। দ্বিতীয় সেমিতে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে 3-0 ব্যবধানে ধরাশায়ী করেছে স্বাগতিক ড্যাফোডিল ইউনিভার্সিটি। সোমবার ফাইনালে মুখোমুখি হবে দুদল। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন SM আশরাফ। প্রিমিয়ার ফুটবলে খেলা একাধিক খেলোয়াড় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশে। ফেভারিটের তকমা থাকা দলটি মাঠের ফুটবলও দেখালো আধিপত্য। 17 মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করে বসেন রাজশাহী ডিফেন্ডার। তা থেকে গোল মোহামেডানের খেলা মইনুলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এআইইউবি। তবু 1 গোলের জয় নিয়ে স্বস্তি। অবশ্যই আমরা আগামীকালকে ফাইনাল, আমরা অবশ্যই এই ভুলগুলো কালকে শুধরে আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। আয়োজকরা বলছেন এই টুর্নামেন্ট ফুটবলার তৈরির পাইপলাইন হিসেবে কাজ করবে। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের ফুটবল আবার আগের জায়গায় ফিরে যাক। আবাহনী মোহামেডান যখন 80s 90s খেলতো তখন যেভাবে স্টেডিয়াম ভরপুর দর্শক ছিল, ঠিক সেই অ্যাটমসফিয়ারটা আমরা পাচ্ছি। ডেফিনেটলি আমরা থাকবো। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মৃত ফুটবলটাকে আবার একটু জাগিয়ে তোলা। তো ইস্পাহানি এরকম ম্যাচ আরো আয়োজন করবে ইউনিভার্সিটি লেভেলে, অবশ্যই আমরাও আশা করছি। এই টিমগুলা আসলে মানে যারা খেলা দেখলে বোঝা যায় যে আসলে তাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে এবং প্রতিভাও ভালো। যারা পেশাদার পর্যায়ে খেলে না তারাও ভালো। দ্বিতীয় সেমিতে ফার ইস্টের বিপক্ষে 10 মিনিটেই গোল আদায় করে নেয় ড্যাফোডিলের রাজীব। 32 মিনিটে মাহবুবুর রহমান জুয়েলের গোলে ব্যবধান 2-0 করে ফাইনালের পথে এগিয়ে যায় দলটি। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আরও 1 গোলে ড্যাফোডিলের জয় নিশ্চিত করেন জুয়েল। এখানে ওরা খুব ভালো খেলছে, আমরা সুযোগগুলো মিস করি নাই। আমাদের যেই সুযোগগুলো আমরা পাইছি এগুলো আমরা কাজে লাগাই ফেলছি। শেষ গোলের পর মাঠে আর খেলোয়াড় খুঁজে পাওয়া যায়নি। উৎসব করতে দখল করে নেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। SM আশরাফ, ATN বাংলা। দলের পক্ষে শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ, অভিনন্দন যুব ও ক্রীড়া উপদেষ্টার। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বিজেপির, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বিএনপি। ঢাকাস্থ হাইকমিশন অভিমুখে দলের 3 সংগঠনের পদযাত্রা। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। ব্যক্তির স্বার্থে ব্যর্থ হতে দেওয়া যাবে না, 15 বছরের ত্যাগ তিতিক্ষা। সব ভোটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান স্থানীয় জনপ্রতিনিধিরা। 5 আগস্টের পর চাঁদাবাজরা আরেক রূপে ফিরেছে, মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।